আওয়ামী লীগের এখনো সেই ধরনের শক্তি হয় নাই যে তারা একটা বড় ধরনের গোলযোগ সৃষ্টি করতে পারবে। শঙ্কা তো সবসময়ই থাকে, আর আমরা দেখেছি, অতীতেও দেখেছি, যাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের আবার জনসমক্ষে সামনে আসার তাদের মধ্যেও একটা প্রবল চেষ্টা থাকে। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার যে মৌলিক দুর্বলতা আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। তারপরে সহিংসতার প্রশ্ন আসছে, সোশ্যাল মিডিয়ার প্রশ্ন আসছে। বলা হয়েছে সহিংসতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যখন ঘটনা ঘটে, রামুর মতো যখন ঘটনা ঘটে বা নাসিরনগরের মতো ঘটনা যখন ঘটে, তখন সেখানে সোশ্যাল মিডিয়ার কিছু ইনসিডেন্ট সেই ধরনের ঘটনা প্রভোগ করার জন্য দায়ী হয়। কিন্তু আরেকটু বড় মাপে আপনারা জিনিসটা দেখেন, গাজায় যে হত্যাকাণ্ড হয়ে গেল, সেই হত্যাকাণ্ডের জন্য কোন সোশ্যাল মিডিয়া দায়ী? এবং মানব ইতিহাসে সবচেয়ে বর্বর হত্যাকাণ্ড কিন্তু গাজাতে সংঘটিত হয়েছে। সেখানে শিশু, নারী, যুবক কেউ বাদ যায় না এই হত্যাকাণ্ড থেকে, ইসরায়েলের হত্যাকাণ্ড থেকে। তো ইসরায়েলরা যে হত্যাকাণ্ডটা করেছে, এটা কি সোশ্যাল মিডিয়ার দ্বারা তাড়িত হয়ে করেছে? নিঃসন্দেহে নয়। তাইলে আমরা কি বুঝবো? আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে সব সময় সব অন্যায় সোশ্যাল মিডিয়ার কারণে হয় না, তবে বেশ কিছু অন্যায় সোশ্যাল মিডিয়ার কারণে হয়, এবং সেগুলোকে এড়িয়ে চলার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে লক্ষ্য করছি, আমি অন্তত যেটাকে বিপজ্জনক মনে করছি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অপতথ্য, ভুল তথ্য, ভুল ইতিহাস, ভুল ব্যাখ্যা প্রচার করা হচ্ছে। আর এখন সোশ্যাল মিডিয়ার ভাষা এতই নোংরা, এতই ডার্টি, এতই অপরিচ্ছন্ন যে এটা কোনো শিক্ষিত মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, কোনো রুচিশীল মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। তো এবং এই ভাষাটা ব্যবহার করছে, এটাও একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এটা করছে। এদের মধ্যে আমাদের সমাজে যারা ফার রাইট, তারা এই ধরনের তাদের ক্রিটিক তৈরি করার জন্য এবং তাদের পলেমিক তৈরি করার জন্য তারা কিন্তু এই ধরনের ভাষা অপরপক্ষের উপরে ব্যবহার করছে। কিন্তু তারা বুঝতে পারছে না যে এর ফলে সমাজটা বিষিয়ে উঠছে, এবং এই বিষাক্ত সমাজে তারা নিজেরাও কিন্তু বেঁচে থাকতে পারবে না। আরেকটা হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে ফার রাইটরা সংগঠিত হচ্ছে এবং তাদের পারস্পরিক যোগাযোগ বাড়ছে, এবং এর মধ্য দিয়ে যদি সমাজে তাদের উত্থান ঘটে, তাইলে কিন্তু ভবিষ্যতের সমাজ নিয়ে আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা সমাজে ভারসাম্য চাই, এবং সমাজে যদি ভারসাম্য না থাকে, মধ্যম পন্থা যদি না থাকে, তাইলে কিন্তু সমাজে ভয়াবহ সংকটের সৃষ্টি হবে এবং অসহিষ্ণুতার সৃষ্টি হবে। তো যাই হোক, আমার শেষ কথাটা হচ্ছে যে আমরা রাষ্ট্র তৈরি করেছি, সোশ্যাল কন্ট্রাক্ট করেছি। এখন আপনার এই ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যে বিপত্তি, সেটা থেকে বাঁচার জন্য আমাদেরকে নতুন করে সোশ্যাল কন্ট্রাক্ট ঝালাই করতে হবে। শঙ্কা তো সবসময়ই থাকে, আর আমরা দেখেছি, অতীতেও দেখেছি, যাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের আবার জনসমক্ষে সামনে আসার তাদের মধ্যেও একটা প্রবল চেষ্টা থাকে। এটাই হচ্ছে মানুষের ধর্ম, মানুষের চরিত্র, যে আবারও সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে এই ধরনের যেসব প্রবণতা, সেগুলো আমার মনে হয় অনেকটাই দমিত হয়ে যাবে। নির্বাচন বা রাজনৈতিক সংকটের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে গুজব ও সহিংসতা উস্কে দেওয়া হয়, তা নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়বদ্ধতা নিয়ে আপনার মন্তব্য কি? রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব তো আছে, কিন্তু তারা নৈতিকতা হারায় বলেই তো তারা এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়। তো সেইখানে তাদেরকে অপপ্রচার থেকে নিবৃত্ত করার জন্য নির্বাচন কমিশনকে একটা যথাযোগ্য শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বাক স্বাধীনতার অর্থ এই নয় যে বল্লাহীনভাবে যাচ্ছে তাই বকা বা কথা বলা। তো কাজেই বাক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, তার সঙ্গে যে একটা দায় দায়িত্বের ব্যাপার আছে, সেটাও কিন্তু যোগ করতে হবে। এবং
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তো অবশ্যই আমাদের সব কিছুর উপরই থাকে, তো সেই জন্য সোশ্যাল মিডিয়ার উপরে থাকবে না কেন, তবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যেন বাড়াবাড়ি না হয়।